সাকিব আসলে বেস্ট প্লেয়ার আমাদের, এটা বলতেই হবে। সাকিব যদি বেস্ট ইলেভেনে খেলে টিম কম্বিনেশন সাজানোটা খুব সহজ হয় আমাদের জন্য। সাকিবকে নিয়ে আসলে সেকেন্ড থার্ডে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয় 24 বছরে আমরা আসলে কোথায় পৌঁছেছি, যেখানে পৌঁছানো উচিত ছিল সেখানে পৌঁছানি, এটা আমরা সবাই ফিল করি। 26-এ ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে অনেক সিনিয়র প্লেয়ারদের নিয়ে চিন্তার বিষয় রয়েছে, তো আমরা আরেকটু লম্বা সময়ের জন্য এভাবে চিন্তা করতে যাচ্ছি। সাকিব আসলে বেস্ট প্লেয়ার আমাদের, এটা বলতেই হবে, কারণ সাকিব যদি স্বাভাবিক, এটা সবসময় আলোচনায় আসে যে সাকিব যদি বেস্ট ইলেভেনে খেলে টিম কম্বিনেশন সাজানোটা খুব সহজ হয় আমাদের জন্য। সেই জায়গা থেকে সাকিব এই ম্যাচও খেলেছে এবং সাকিবের পারফরমেন্স নিয়ে যদি অনেস্টলি আমাকে জিজ্ঞেস করেন, তার ব্যাটিংটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি যদি তার ব্যাটিংটা দেখেন, অ্যাপ্রোচ এবং সে যেভাবে ব্যাট করেছে, অন্যান্য ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে, আপনি যদি কম্পেয়ার করেন সাকিবের প্রিভিয়াস ব্যাটিং এবং এই ম্যাচের ব্যাটিংটা, কিন্তু আমাদের কাছে খুব কনফিডেন্ট মনে হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে, টাফ টাইমটাকে কিভাবে হ্যান্ডেল করেছে সেটা আমরা দেখেছি। হ্যাঁ, রানটা বড় করতে পারিনি, দ্যাটস ট্রু। সো সেই জায়গা থেকে সাকিব অলওয়েজ আমাদের টিমের একটা ব্যালেন্সের ইম্পর্টেন্ট পার্ট। সেই জায়গা থেকে সাকিব ম্যাচ খেলছে এবং ম্যাচ খেলেছে। সো আমার মনে হয় যে সাকিবকে নিয়ে আসলে সেকেন্ড থার্ডে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। সো সেই চিন্তার সময়টা আমাদের এখন রয়েছে, নেক্সট ম্যাচের আগে আমাদের সময়ও রয়েছে। আমরা দেখবো সাকিবের কি অবস্থা, কারণ আমরা জানি যে সাকিবের হাতের একটা ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না, এটা অনেকেই অনেকভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছে, বাট আমরা ম্যাচের আগে যখন ফিজিও কনসার্ন নেই, সেখান থেকে কিন্তু আমরা 100% ক্লিয়ার স্টেজে কোন প্লেয়ারের কি স্ট্যাটাস রয়েছে সেই জায়গা থেকে সাকিব ম্যাচ খেলেছে এবং সাকিব আসলে পুরো 100% ফিটই ছিল। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সাকিবকে নিয়ে সেকেন্ড থার্ডের আগে আমরা অবশ্যই আরো সময় রয়েছে, সেই জায়গায় চিন্তা করবো। যখন বোলিং করা শুরু করেছে তখন সে ফিল করতে পেরেছে, যেটা ম্যাচের আগে সে হয়তো ফিল করেনি। তারপরে যেটা হয়েছে, ওই আঙ্গুলে আবার বল লেগেছে ব্যাটিং এর সময়, তো সেখান থেকে কিছুটা তো ব্যথা রয়েছে। বাট আমাদের যেহেতু বেশ কিছুদিন সময় রয়েছে নেক্সট সেকেন্ড টেস্টের আগে, সেই জিনিসটা দেখার সুযোগ রয়েছে। সো সেই জিনিসটা আমরা অবজার্ভ করবো। যদি এরকম হয় যে সে ফিল করে, মানে সাকিব এমন একজন প্লেয়ার, সে কিন্তু অনেস্ট প্লেয়ার, আমরা জানি। সে যদি খেলতে না পারে বা তার যদি মনে হয় যে সে বোলিংটা করতে পারবে না, তাহলে আমরা ব্যাটসম্যান হিসেবে তাকে খেলাবো কিনা চিন্তা করবো। সে যদি মনে করে যে হ্যাঁ বোলিং ব্যাটিং দুটোই করতে পারবে, তাহলে সিনারিও ডিফারেন্ট। সো ওভারঅল আমরা বিষয়গুলো দেখার জন্য আমরা হাতে সময় পাচ্ছি এবং সেই জায়গা থেকে আমরা জাজমেন্টে যাবো। সো ভাই, যেটা মানে আপনি ফিটনেসের কথা বলছিলেন, সবসময় ফিটনেস, ক্রিকেটাররা শতভাগ ফিট হয়ে খেলা হচ্ছে, এই বিষয়গুলো সবসময় আলোচনায় আসে। যদি ফিটনেসের ইস্যু বলি, তাহলে সাকিব আল হাসান এখন কত পার্সেন্ট ফিট? 100% ফিট নাকি 80% ফিট নাকি 70% ফিট? আপনার কাছে কি মনে হয়? পার্সেন্টেজে আসলে আমি জাজমেন্ট এই মুহূর্তে করবো না, বিকজ গতকালকে খেলা শেষ হয়েছে। আজকে একটা পুরো রিকভারি ডে আমাদের, মানে অফ ডে বলা যায়। কালকে আমরা যাচ্ছি কানপুরে, তারপরে যে আমাদের কিছু সেশন থাকবে, 2টা সেশন থাকবে, সেখানে যাওয়ার পরে আমরা ওই জাজমেন্টটাতে যাবো। আসলে পার্সেন্টেজের জাজমেন্ট আমি এখনই যেতে চাচ্ছি না, বিকজ এই 2টা দিনে কিন্তু তার ওই জায়গাটায় ফলো আপের ব্যাপার রয়েছে। ফিজিও তাকে ক্লোজ অবজারভেশনে রেখেছে ওই কি কি কাজ করবেন। সো আমার মনে হয় যে আমরা যখন মাঠে যে আবার নামবো, তখন তার অ্যাক্টিভিটিস গুলো ফলো আপ করবো এবং সেখান থেকে তারপর একটা ফিডব্যাক নিবো ফিজিওর সঙ্গে, সাকিবের সঙ্গে কথা বলে, যে আমরা কি চিন্তা করবো। বিকজ এখনই আসলে পার্সেন্টেজে যাওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ হবে না, বিকজ আজকে কালকে যেহেতু ফুল রেস্ট, এখানে বল ধরার কোনো ব্যাপার নেই, ব্যাট ধরার ব্যাপার নেই। তো সেই জায়গা থেকে আসলে ফিটনেস বলতে আমরা ওই আঙ্গুলের কথাটা এখানে বুঝাতে যাচ্ছি। আদারওয়াইজ বাকি সব ফিটনেস ইস্যুগুলো আমার মনে হয় সে ফুলফিল করার মতো অবস্থায় রয়েছে। প্রশ্ন আছে হান্নান ভাই, একটু এই জায়গা থেকে আপনার কথা বোঝা যাচ্ছে সাকিব হয়তো বা এখন পর্যন্ত 100% ফিট না, বাট আপনি তো একজন টেস্ট ক্রিকেটার ছিলেন, ওপেনার ছিলেন। টেস্ট ক্রিকেটে মানে সাকিব যেভাবে আসলে খেলছেন, যে স্ট্রিপটা দিয়ে যেভাবে খেলছে, আসলে মানে একজন ব্যাটসম্যানের পক্ষে টেস্টের মতো লম্বা ফরম্যাটে এরকম চালিয়ে যাওয়াটা একটু কঠিন কিনা? মানে আপনি হলে ডিসিশনটা আপনার কি হতো আসলে? মানে এভাবে আসলে লম্বা সময় মানে চালিয়ে যাওয়াটা কি একটু কঠিন কিনা? আপনার ডিসিশনটা কি হতো অ্যাজ এ ক্রিকেটার? আপনার কমেন্টসটা জানতে চাচ্ছি। অ্যাজ এ ক্রিকেটার আমি যদি এখন ফর এক্সাম্পল আমি যদি 2টা আঙ্গুল একসঙ্গে করে ব্যাটিং করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি 2টা আঙ্গুল একসঙ্গে করে গ্লাস বেঁধে তারপর ব্যাটিং করবো। এটা আমার উপর ডিপেন্ড করবে যে আমি কিভাবে ফিল করছি এবং আমি সেই চ্যালেঞ্জটা নেওয়ার মতো এভাবে করে সেট হতে পেরেছি কিনা। সো ইন্ডিভিজুয়াল সাকিব আমার এই যে ব্যাটিং এর যে বিষয়টা আপনি বললেন, এখানে যেভাবে ও খেলছে গত 2টা ইনিংসে আমার কাছে সেটা দেখে মনে হয়নি কোথায় কোনো সমস্যা আছে বলে। বিকজ আপনি দেখবেন পেস বোলিং যেভাবে হ্যান্ডেল করেছে, স্পিন যেভাবে হ্যান্ডেল করেছে, প্রিভিয়াসলি হয়তো সে যেভাবে স্ট্রাগল করছিল, এই 2টা ইনিংস দেখে কিন্তু একদমই সেটা মনে হয়নি। সো এটা সেট করে নিয়েছে, সে যেভাবে ব্যাটিংটা করছে সেটাকে সেট করে নিয়েছে। সো এটা আমার মনে হয় তাকে খুব বেশি চিন্তা দিচ্ছে না, তার ব্যাটিং দেখে অন্তত সেটা আমার মনে হয়নি। আর আমাকে যদি পার্সোনালি বলেন, আমার মনে হয় যে এটা টোটালি ব্যাটসম্যান টু ব্যাটসম্যান বা প্লেয়ার টু প্লেয়ার ভ্যারি করে, সে কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করবে। সেই জায়গা থেকে সাকিব আমার কাছে মনে হয়েছে এই 2টা ইনিংস দেখে সে সেটাকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ফেলেছে। সাকিবও যদি তার 100% বোলিং ফিট থাকে, মানে তার বোলিংটা আমরা পুরোভাবে ইউজ করবো। তো সেই জায়গা থেকে 1টা 2টা ইনিংসে উইকেট পাক না পাক, কোন কন্ডিশনে কি সিচুয়েশনে পায়নি সেটাও জাজ করতে হবে। তো একটা ইনিংস আপনি যেটা বলেন, 3 ইনিংসের এক ইনিংস ছিল পাকিস্তানে, যেখানে তার বোলিংটা উইকেট না পেলেও আমাদের সেভাবে এটা আমরা ফিল করিনি। সো ডিপেন্ড করবে আসলে যে পরের ম্যাচে আমরা আসলে সাকিবের ওই বোলিংটাকে কিভাবে পাচ্ছি সেটার উপর। আমরা
টেস্ট ক্রিকেট আসলে মাঝে মাঝে বড়দের সাথে জয় পাই পরের টেস্ট দেখা গেছে আমরা সেই আগে পাকিস্তানের সাথে দুটা উইনের পর বছর আমরা হয়তো একটু কানেক্ট করেছি এখানে এসে দেখা গেল যে আমরা সেই আগে টেস্ট ক্রিকেটে আসলে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি আহ, আসলে এটা আমাদের একটা সবসময় একটা সমস্যা যে আমরা আসলে একটা ম্যাচ ভালো খেললে সেটাকে এমন ভাবে মানে মিডিয়ার মাধ্যমে প্রচার করি বা দর্শকের মাধ্যমে কাছে পৌঁছে দেই যে আমরা অনেক বড় দল হয়ে গিয়েছি, কিন্তু আবার একটা ম্যাচ খারাপ খেললে সেই একই অবস্থান থেকে সরে এসে আমরা ঠিক অপোজিট সাইডে চলে যাই। তো টেস্ট ক্রিকেট ধৈর্যের খেলা, আমাদের মনে আমাদের সবারই সেই ধৈর্যটাও ধরতে হবে। হ্যাঁ, আপনি একটা ভালো কোশ্চেন করেছেন যে 24 বছরে আমরা আসলে কোথায় পৌঁছেছি। যেখানে পৌঁছানো উচিত ছিল সেখানে পৌঁছানি, এটা আমরা সবাই ফিল করি এবং এটা রিয়েলিটি যে আমরা ফেস করছি যে আসলে আমাদের এই 24 বছরে ওই জায়গায় আমরা পৌঁছাতে পারিনি যেখানে পৌঁছানো উচিত ছিল। বাট আমাদের এখন কিন্তু একটা সময় বদলের সময় এসেছে এবং সেই সময়টার সঙ্গে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এবং সেই জায়গাটা আমরা নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনি দেখবেন আমাদের এই দলটা কিন্তু নবীন এবং প্রবীণ সব মিলে সুন্দরভাবে সাজানো রয়েছে। সেখানে আমরা আশা করছি যে সামনের দিকে আরো ভালো কিছু হবে। বাট ইন্ডিয়া 1 নম্বর দল এবং তাদের কন্ডিশনে তারা কতটা ডেঞ্জারাস সেটা আমরা সবাই জানি। তো সেটা নিয়ে আলাদা বলার কিছু নেই। সামনে আমাদের আবার হোম সিরিজ রয়েছে, সাউথ আফ্রিকার সঙ্গে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা রয়েছে। তো তখন আমরা ফিল করতে পারি তারা আমাদের সমমানের বা কাছাকাছি দল, মানে র্যাঙ্কিং বলেন, পারফরমেন্স, টিম কম্বিনেশন সব জায়গা থেকে। তো সেই জায়গায় আমরা আবার একটা জাজমেন্টের সুযোগ পাবো। তো আমি একটা ম্যাচ দিয়ে জাজ করতে পারছি না, তবে হ্যাঁ আমরা 24 বছরে যেখানে পৌঁছানো উচিত ছিল সেখানে আমরা এখনো পৌঁছতে পারিনি, এটা 100%। আসলে আরেকটা কোশ্চেন আমার, সেটা হলো যে তাইজুল ইসলাম এই মুহূর্তে টেস্টের জন্য বেস্ট ফর্মে রয়েছে, কিন্তু Right. আনফরচুনেটলি উনি পারফর্ম মানে খেলতে পারছেন না, 11-এ চান্সই পাচ্ছেন না। হুম। তার কি মনে হয় যে সাকিব এই মুহূর্তে তাকে বিরতি দিয়ে বা তাইজুলের মতো একজন বোলারকে, লেফট আর্ম স্পিনারকে খেলানো উচিত? এটা 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 আসলে পুরোটাই কিন্তু টিম কম্বিনেশনের ব্যাপার যে আমরা কোন ফরমেশনে যাব। আসলে আপনি দেখবেন সাকিব থাকাতে যেটা হয়, আমাদের 8 জন ব্যাটসম্যান আমরা খেলছি। সাকিব না থাকলে, তাইজুল খেললে সেখানে কিন্তু আমাদের ব্যাটিং 7 নম্বরে চলে আসছে মিরাজ। তো তখন একটু ব্যাটিং এর দুর্বলতা থাকে। আর সাকিব বোলিং খারাপ করছে বা বোলিং করছে না ব্যাপারটা এরকম না। আপনি দেখবেন পাকিস্তানে কিন্তু চমৎকার বোলিং করেছে, দুটা ম্যাচে প্রায় 68 ওভার বোলিং করেছে। দ্যাট মিনস আর বোলিং নিয়ে কোনো কনসার্ন ছিল না। তো সেখান থেকে তাইজুল নো ডাউট অ্যাজ এ স্পিনার, টেস্ট স্পিনার হিসেবে আমাদের বেস্ট লেফট আর্ম স্পিনার। কিন্তু আপনি টিম কম্বিনেশন সাজাতে গেলে সাকিব আসলে খেললে তখন ওই জায়গায় একটা ব্যালেন্সের ব্যাপার চলে আসে। তো সেই জায়গা থেকে তাইজুল অবশ্যই রেডি আছে এবং তাইজুল নিজেও জানে যে সে যে কোনো সময় ম্যাচ খেলতে হতে পারে দলের প্রয়োজনে, এবং টিম কম্বিনেশনে সে যে কোনো সময় ম্যাচ খেলার জন্য প্রস্তুত। তো নেক্সট ম্যাচে আমাদের যদি টিম কম্বিনেশনে সেটা ডিমান্ড করে যে তাইজুল, নাইম হাসান যে কেউ হতে পারে, তো সেই জায়গা থেকে টিম কম্বিনেশনে যেটা ডিমান্ড করবে অ্যাকর্ডিং টু অপোনেন্ট টিম কন্ডিশন, সেই জায়গা থেকে তাইজুল খেলতেই পারে। ভাই সবাই তো টেস্ট মেজাজে, এই জন্য বাউন্সার আসছে অনেক। আমি একটু হাফ বলি দিই, Okay. 2-4 দিনের মধ্যে আপনাদের টি-20 দলটাও ঘোষণা করা হবে। 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, 24-এর পর আপনাদের প্রথম দল হবে। কোন মোটিভ নিয়ে, কোন লক্ষ্য নিয়ে আসলে টি-20 দলটা গড়বেন, যেহেতু 2 বছর পর ওয়ার্ল্ড কাপ? আহ, এটা নিয়ে আমরা কিছু আলোচনা করেছি, আমাদের কিছু প্ল্যান হয়েছে। দেশে থাকতেও আমরা আসলে সিলেক্টর একসঙ্গে 3 জন বসেছিলাম, ক্যাপ্টেন কোচের সঙ্গে আমাদের কথা হয়েছে কিছুটা। তো টি-20 ফরম্যাটে আমরা আসলে যদি একটু ক্লোজ অবজারভেশনে যাই, আপনি দেখবেন 26-এ ওয়ার্ল্ড কাপে আমরা যখন যাব, তো তার আগে আমরা বিপিএল পর্যন্ত আমাদের ঘরোয়া ক্রিকেট টি-20 একটা টুর্নামেন্ট দিয়ে শেষ করবো। তারপরে যে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য চিন্তা করতে পারবো। তো আমাদের হাতে যে অপশনটা রয়েছে বা সময়টা রয়েছে, আগামী বছর বিপিএল এর পরে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে 18টা টি-20 ম্যাচ রয়েছে ইন্টারন্যাশনাল। তো সেই জায়গা থেকে আমরা খুব সুন্দর একটা দল ব্যালেন্স তৈরি করার স্বপ্ন দেখছি। তো এখনই আসলে কি করব সেটা নিয়ে আমি বলতে চাচ্ছি না। আমাদের মনে সামনে টিম অ্যানাউন্স করলে সেটা নিয়ে আরো ব্রিফলি আলোচনা হবে। বাট যেহেতু আমাদের 6টা টি-20 রয়েছে এই বিপিএল এর আগ পর্যন্ত বা নেক্সট ক্যালেন্ডার ইয়ারে ঢোকার আগ পর্যন্ত, এই 6টা টি-20তে আমরা খুব ম্যাসিভ কিছুতে যাওয়ার চিন্তা করছি না। বাট টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা, আমি মনে করি যে এটা আমাদের হাতে বেশ ভালো সময় রয়েছে। আমি বিলিভ করি যে বিপিএল এর পরে 18টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ, তার সঙ্গে তো আমাদের নিজেদের কিছু ম্যাচ থাকবে, সাইড ম্যাচ থাকবে, সবকিছু মিলে তখন হয়তো আমরা আরো বেশি ফোকাস করতে পারবো সেই জায়গায়। আরেকটা প্রশ্ন চলে আসে যে যেহেতু 24-এর ওয়ার্ল্ড কাপ অনেক সিনিয়র ক্রিকেটার খেলেছেন, তাদের আসলে 26 পর্যন্ত তারা ক্যারি করতে পারবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। সেই চিন্তা করে কি আপনারা আসলে ইয়াং কাউকে সুযোগ দিতে চান কিনা? যদি আপনি 1 বছর টানলেন, তারপর আসলে 26 পর্যন্ত তারা আসলে যোগ্য থাকছে না বা বয়সের কারণে সবকিছু মিলিয়ে। এটা 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 জাজমেন্টের জন্যই কিন্তু সময় নেওয়া, কারণ আমাদের সামনে আপনারা জানেন ইমার্জিং টিম একটা যাচ্ছে খেলতে, এই টিম ওমানে। তারপরে আমাদের এনসিএল টি-20 রয়েছে, তারপরে আমাদের বিপিএল টি-20 রয়েছে। তো আমরা কাউকে এখন হুট করে এনে তাকে আসলে ওই কঠিন চ্যালেঞ্জটা দিতে যাচ্ছি না বা চিন্তা করছি না। অবশ্যই কাউকে না কাউকে তো অপরচুনিটি দিতেই হবে। বাট আপনি যেটা বললেন যে 26-এ ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে অনেক সিনিয়র প্লেয়ারদের নিয়ে চিন্তার বিষয় রয়েছে, সেই সময়টা আমাদের চিন্তা করার জন্য আগামী বিপিএল এর পরে আমরা চিন্তা করার সময় রয়েছে। তো আমরা আরেকটু লম্বা সময়ের জন্য এভাবে চিন্তা করতে যাচ্ছি। এই টেস্টের পারফরমেন্স যা দেখলেন আপনি, বিশেষ করে ব্যাটিং পারফরমেন্স, এটা দেখার পরে আপনার কি উপলব্ধি হয়েছে যে আমরা পাকিস্তানে কিছুদিন আগে খেলে এসেছি আর এখানে ভারতে এসে আমরা এটা কি প্যানিকের কারণে না বেশি ওভার রেডেড করে ফেলছিলাম ভারত টিমকে?
আপনি আসলে দেখবেন যে 1 নম্বর দল ওয়ার্ল্ডের টেস্টে তাদের সঙ্গে খেলাটা তো চ্যালেঞ্জিং হবে, এটা আমরা আগে থেকেই জানি। আমরা যখন টিম অ্যানাউন্স করেছিলাম সেদিনও আমি আপনাদের সঙ্গে কথা বলেছিলাম যে আসলে দুই দলের আমরা যদি বোলিং ডিপার্টমেন্ট, ব্যাটিং ডিপার্টমেন্ট, দুইটা ডিপার্টমেন্টই দেখি, তারা বেশ এগিয়ে পাকিস্তানের সঙ্গে কম্পেয়ার করলে। সেটাই কিন্তু হয়েছে। আপনি দেখবেন যে তাদের বোলিং পেস এবং স্পিন দুইটা ডিপার্টমেন্টই কিন্তু যথেষ্ট স্ট্রং ছিল, এবং সেই টাফ টাইমটা আমাদের দিবে আমরা আগে থেকে ধারণা করেছিলাম, সেটা কিন্তু দিয়েছে তারা। স্পেশালি আমি যদি বলি যে চেন্নাইয়ের উইকেট নিয়ে অনেক কথা হচ্ছিল, বাট উইকেটটা কিন্তু ভালো একটা উইকেট ছিল, এটা বলতে হবে। আমরা জানি যে কোনো টেস্ট উইকেটে সাধারণত সাবকন্টিনেন্টে 4th ডে থেকে একটু স্পিন করা শুরু করে, বাট সেটা কিন্তু হয়েছে। বাট শুরুতে যে দুটা দিন ছিল, স্পেশালি প্রথম দিন এবং দ্বিতীয় দিনে কিন্তু আসলে খুব ভালো স্পোর্টিং উইকেট ছিল, যেখানে ব্যাটসম্যানদের জন্য ভালো বাউন্স ছিল, বড় পেস বোলারদের এনার্জি ছিল, স্পিনাররা ভালো জায়গায় বল করে অ্যাডভান্টেজ নিয়েছে। সো সেই জায়গা থেকে আমি বলবো যে আসলে দল বিবেচনা করলে ইন্ডিয়া বেশ এগিয়ে, এবং কন্ডিশনটাও কিন্তু একটু ডিফারেন্ট পাকিস্তানের সঙ্গে কম্পেয়ার করলে। তো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা ছিল। চ্যালেঞ্জটা ফার্স্ট ইনিংস ব্যাটিং যদি দেখি, আমরা সেই চ্যালেঞ্জটা আসলে ফেস করতে ফেল করেছি। বাট সেকেন্ড ইনিংসে কিছুটা রিকভারি করেছি, আমি বলবো না যে খুব ভালো করেছি, বাট সেকেন্ড ইনিংস ব্যাটিংটা কিছুটা রিকভারি করেছে, অন্তত ব্যাটসম্যানরা কিছু ব্যাটসম্যান কনফিডেন্স পেয়েছে। ফার্স্ট ইনিংসে আসলে আমরা খুব একটা ভালো করি না। আপনি শুধু আমাদের দল না, আপনি দেখবেন ইন্ডিয়া দলও কিন্তু ফার্স্ট ইনিংসে খুব স্ট্রাগল করেছে। আশ্বিন জাদেজা যে পার্টনারশিপটা গুলো, সেটার উপর বেস করে তারা একটা ভালো ভিত পেয়েছিল। আদারওয়াইজ আমার মনে হয় যে ইন্ডিয়া দল হিসেবে যদি দেখি, পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে এবং ব্যালেন্স একটা দল ছিল। ওকে, আরেকটা কোশ্চেন আমার, সেটা হলো যে আপনার যখন আমরা জানি যে 514-15 রান চেজ করা সম্ভব নয়, তখন আমাদের প্রেশার নেওয়ার কিছু কি ছিল আসলে আদৌ? আসলে এখানে যদি আপনি দেখেন, উইকেটের ক্যারেক্টারটা রিড করতে হবে, কারণ আমরা যদি ম্যাচের ভিতরে ঢুকে যাই, তাহলে দেখবেন যখন স্পিন করা শুরু করে উইকেটে, তখন কিন্তু আপনি ট্রেডিশনাল যে ব্যাটিং টেস্ট ক্রিকেটে যেটা আমরা করি, একদম ডিফেন্সিভ বা একদম উইকেটে থেকে যাব, মাটি কামড়ে থেকে যাবো, সেটা অনেক সময় চ্যালেঞ্জিং হয়। তখন কিছু শর্ট স্কেলে সেটাকে বলারদেরকে কিছুটা ব্যাকফুটে ফেলতে হয়, বা তাদের সেকেন্ড থটে নিয়ে যেতে হয়, যেটা আপনি দেখবেন সাকসেসফুলি শান্ত করতে পেরেছে। শান্ত কিন্তু বেশ কিছু ডিফারেন্ট টাইপের শর্টস খেলেছে, যেটা টেস্টে সাধারণত আমরা কম দেখি, যে সুইপ, রিভার্স সুইপ, ইভেন ডাউন উইকেট যে শর্টস গুলো খেলা। সো সেই জায়গা থেকে শান্ত সেটা খুব সাকসেসফুলি হ্যান্ডেল করেছে। কিছু প্লেয়ার ট্রাই করেছে, হয়তো সাকসেসটা পায়নি। সো আমার মনে হয় যে আসলে উইকেটে যখন এই ধরনের টার্ন করা শুরু করে, তখন কিন্তু ব্যাটসম্যান একদম ডিফেন্সিভ মনোভাব নিয়ে পুরো সময়টা উইকেটে থাকার চিন্তা করলেও সাকসেস আনা যায় না। তো সেই জায়গা থেকে এই ধরনের কিছু ব্যাটিং অ্যাপ্রোচ আমরা দেখেছি। বাট তারপরেও আমার মনে হয় যে এর চেয়েও ভালো করা সম্ভব ছিল। কিছু কিছু আউট আসলে অবশ্যই তো আমাদের ভালো লাগেনি, যেটা টেস্ট ক্রিকেটের সঙ্গে খুব ভালো যায় না। তো সেই জিনিসগুলো অবশ্যই তারা চিন্তা করছে, এবং আসলে পাকিস্তানের সঙ্গে এটা আমি মিলাতে চাচ্ছি না, কারণ পাকিস্তানের উইকেটটা ডিফারেন্ট ছিল। আপনি যদি তাদের স্পিন অ্যাটাক দেখেন, সেটা ডিফারেন্ট ছিল। পেস বোলিং অ্যাটাকটা যদি দেখেন, তারাও অনেক নতুন বলতে হবে এই আঙ্গিনায়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইন্ডিয়ার চ্যালেঞ্জটা বেশি ছিল, এবং ইন্ডিয়ার যে চ্যালেঞ্জটা আমাদের দিয়েছে, ব্যাটসম্যানরা কিছু কিছু জায়গায় ভুল করেছে, বাট আমি শিওর যে তারা সেটা নিয়ে ওয়ার্কআউট করছে। নেক্সট ম্যাচে হয়তো তার চেয়ে বেটার কিছু করবে ইনশাল্লাহ। হান্নান ভাই, একটু ছোট করে